আগের ভিডিওতে বলেছি আধুনিক হিসাবে 1 সেকেন্ডের 33,250 ভাগ, এইটির পরিমাণ হচ্ছে 1 ত্রুটি। এই ত্রুটি থেকে শুরু করে অহরাত্র বা দিনরাত্রি বা 24 ঘন্টা আজকের আধুনিক হিসাবে, এই পর্যন্ত সময়ের বিভিন্ন একক নিয়ে আগের ভিডিওতে আমি বিস্তারিত বলেছি। ভিডিওটি না দেখে থাকলে দেখে নিতে পারেন। আজকের ভিডিও সেই ভিডিওর পরবর্তী পর্যায়ে। তো 60 দণ্ড বা 30 মুহূর্ত বা অষ্টপ্রহরে 1 অহরাত্র বা 1 দিনরাত্রি, 7 দিনে হয় 1 সপ্তাহ। এটা সবারই জানা, কিন্তু প্রশ্ন হতে পারে এটা সপ্তাহই কেন হলো, এটা ষষ্ঠাহ কেন হলো না, অষ্টাহ কেন হলো না? 7 দিনে 1 সপ্তাহ, এটা 7 দিন না হয়ে 8 দিন হতে পারতো, 6 দিন হতে পারতো, 5 দিন হলে গণনার খুব সুবিধা হতো। তো 7 কেন? এই 7-এর তাৎপর্যটি আমি আগে একটি ভিডিওতে ব্যাখ্যা করেছি, যেখানে সপ্তাহের 7টি দিনের নামকরণ সম্বন্ধে আমি বিস্তারিত বলেছি। তবু সংক্ষেপে এইটুকু বলি যে জ্যোতিষশাস্ত্র মতে বা সূর্য সিদ্ধান্ত মতে আমাদের গ্রহের সংখ্যা হচ্ছে 7টি। 7টি গ্রহ কি কি? আমরা যে গ্রহ কয়টিকে চিনি তাদের মধ্যে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, এই 5টি গ্রহ এবং সূর্য এবং চন্দ্র, মোট 7টি গ্রহ। এই 7টি গ্রহ ক্রমান্বয়ে 7 দিনের অধিপতি হন। যে গ্রহ যে দিনের অধিপতি হন সেই গ্রহের নামে সেই দিনটির নাম হয় বা বারটির নাম হয়। সেই হিসাবে 7টি বারের নাম রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। রবি মানে সূর্য, সোম মানে চন্দ্র। তো এই হলো 7টি বারের নামের তাৎপর্য। মজা হচ্ছে এই যে 7 দিনে 1 সপ্তাহ, পশ্চিম দেশে গেলে, ইউরোপে গেলে সেখানেও 7 days in a week। তারাও এটাকে 7 দিন কেটে 6 দিন বা বাড়িয়ে 8 দিন করতে পারেনি। এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে সমস্ত জ্ঞানের জন্ম এই ভারতবর্ষে, এই ভারত থেকে সমস্ত জ্ঞান বিশ্বময় ছড়িয়েছে, তারা আমাদের এই বিদ্যাটি হুবহু অনুকরণ করেছে। এই জন্যই আমাদের দেশের নাম ভারত। ভা মানে হচ্ছে জ্ঞান, জ্ঞানের অত যে দেশ সেই দেশ হচ্ছে ভারতবর্ষ। বর্ষ মানে দেশ। যাই হোক, শুধু 7 দিনে 1 সপ্তাহ শুধু এইটুকুই নেয়নি। রবিবার, রবি মানে সূর্য, সূর্যের ইংরেজি সান, রবিবারের ইংরেজি হয়েছে সানডে। সোম, সোম মানে চন্দ্র, চন্দ্রের ইংরেজি মুন, সেখান থেকে মন্ডে। শনিকে ইংরেজিতে বলে স্যাটার্ন, সেখান থেকে স্যাটারডে। আর এই টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এই যে 4টি দিন, এইগুলি ল্যাটিন ভাষায় যদি যাওয়া যায় তাহলে টুইসডে এসেছে যুদ্ধের দেবতা মঙ্গল থেকে, ওয়েডনেসডে এসেছে বুধ গ্রহ থেকে, থার্সডে এসেছে বৃহস্পতি বা জুপিটার থেকে, ফ্রাইডে এসেছে শুক্র বা ভেনাস গ্রহ থেকে। অর্থাৎ হুবহু আমাদের এই ভারতীয় জ্ঞান সেটি ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। যাই হোক, আগে এগিয়ে চলি। 7 দিনে 1 সপ্তাহ, 15 দিনে 1 পক্ষ। এখানে 15 দিনে না বলে 15 তিথিতে বলা ভালো, কিন্তু মোটামুটি হিসাবে 15 দিনে 1 পক্ষ। 2 পক্ষে 1 মাস, অর্থাৎ একটি মাসে 2টি পক্ষ, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষ কোনটি? যে পক্ষে চাঁদ অমাবস্যা থেকে পূর্ণিমার দিকে যায়, অর্থাৎ চাঁদ শূন্য থেকে ক্রমশ বৃদ্ধি পায় চাঁদের আকার। আর কৃষ্ণপক্ষ ঠিক তার বিপরীতে, অর্থাৎ পূর্ণিমার পরের থেকে অমাবস্যা পর্যন্ত হচ্ছে কৃষ্ণপক্ষ, যেখানে চাঁদ ক্ষয়প্রাপ্ত হয়। আমরা সেই ছোটবেলায় ধারাপাত, যেখানে আমরা গণিতের প্রথম পাঠ নিয়েছি,
সেখানে আমরা শিখেছিলাম একে চন্দ্র দুইয়ে পক্ষ। চন্দ্র মানে চাঁদ, চাঁদ একটি, তাই একে চন্দ্র, চন্দ্র দিয়ে বোঝানো হতো একে চন্দ্র। আর দুইয়ে পক্ষ, একটি মাসে দুটি পক্ষ, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ, এই দুয়ে মিলে দুয়ে পক্ষ। আবার এগিয়ে যাই, দুটি পক্ষে এক মাস, 12 মাসে এক বৎসর। এই বৎসর অনেক রকমের হয়, মাস যেরকম অনেক রকমের হয়, বর্ষও সেরকম অনেক রকমের হয়। চন্দ্র মাস, শ্রাবণ মাস ইত্যাদি আমি 12টি মাসের নামকরণের সময় বিস্তারিত বলেছি, প্রয়োজনে ভিডিওটি দেখে নেবেন। তো এই 12 মাসে এক বৎসর, এক বৎসরের আবার দুটো ভাগ থাকে, একটা উত্তরায়ণ একটা দক্ষিণায়ন, অর্থাৎ 6 মাসে হয় এক অয়ন। এই যে 12 মাসে আমরা যে বলি 365 দিনে এক বছর, খুব সূক্ষ্ম হিসাব করলে আধুনিক হিসাবে 365 দিন 6 ঘন্টা, বা আরো একটু এদিক ওদিক কম বেশি আছে। সূর্য সিদ্ধান্ত অনুসারে এটি 365 দিন 15 ঘটিকা 31 পল 30.4 বিপল। এটি অঙ্ক কষে দেখে নিতে পারেন আধুনিক সময়ের সঙ্গে কতখানি মিল অমিল, একটু সামান্য পার্থক্য অবশ্য আছে। তো 365 দিনে বা 12 মাসে হলো এক বৎসর। এখান থেকে একটা লম্বা লাফ দেব, মাঝখানে সব কিছু ছেড়ে যাচ্ছি। 43,20,000 বৎসর। এই 43,20,000 বৎসর সময়টিকে বলা হয় এক মহাযুগ। এক মহাযুগে 4টে যুগ থাকে। তাহলে মহাযুগকে 4 ভাগে ভাগ করলে কি এক একটি যুগ পাবো? না, পাবো না। এটি হিসাব করার আগে বলি 4টি যুগের আলাদা আলাদা নাম আছে। কি কি? সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ। বর্তমানে আমরা কলিযুগে বসবাস করছি। এই কলিযুগের সময়কাল হচ্ছে এই মহাযুগের 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ মহাযুগের যে সময়টি বললাম তার 10 ভাগ, অর্থাৎ 4,32,000 বৎসর। এটি কলিযুগের দৈর্ঘ্য বা কলিযুগের সময়কাল। দাপর যুগের সময়কাল হচ্ছে এর দ্বিগুণ, অর্থাৎ 8,64,000 বৎসর। ত্রেতা যুগের সময়কাল হচ্ছে কলিযুগের 3 গুণ, আর সত্য যুগের সময়কাল হচ্ছে কলিযুগের 4 গুণ। মোট যোগ করলে কলিযুগের 10 গুণ, অর্থাৎ 43,20,000 বৎসর। এইটি হচ্ছে এক মহাযুগ। এখানে আমরা একটি কথা বলে রাখি, আমরা একটি প্রবাদ ব্যবহার করি, সবে কলির সন্ধে। সবে কলির সন্ধে মানে কি? এই তো বিপদের শুরু বা এই তো দুঃসময়ের শুরু, এখনো অনেকটা দুঃসময় পার করতে হবে। তো কলিযুগ হচ্ছে দুঃসময়ের যুগ। এই যে যুগ 4টি ভাগ করা আছে, সত্য, ত্রেতা, দাপর, কলি, পুরাণ অনুসারে সত্য যুগ মানে সেখানে শুধু সত্যই সত্য, যেখানে কোনো মিথ্যার আশ্রয় নেই, যেখানে কোনো পাপের আশ্রয় নেই, যেখানে সর্বদাই পুণ্য। সত্য ছেড়ে যখন আমরা ত্রেতায় ঢুকছি, তখন পাপ ধীরে ধীরে প্রবেশ করছে। 1/4 পাপ ত্রেতা যুগে প্রবেশ করছে। তেমনি দাপরে গিয়ে অর্ধেক পাপ, আর কলি হচ্ছে পাপে পরিপূর্ণ, তাই কলি হচ্ছে দুঃসহ, কলি হচ্ছে দুঃসময়। এই কলিযুগ শুরু হয়েছে আজ থেকে প্রায় 5,000 বৎসর আগে। যেদিন দাপরের শেষ হলো সেদিন কলিযুগ শুরু হলো। দাপরের শেষ ধরা হয় শ্রীকৃষ্ণের তিরোধানের দিন থেকে। তাহলে সেই দিন থেকে কলিযুগ শুরু হয়েছে, আজ অবধি এই সময়কালটি হচ্ছে 5,000 বৎসরের মতো। তো 5,000 বৎসর কেটে গেছে। কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বৎসর। অর্থাৎ সেই অর্থে বলা যায় যে কলিযুগ সবে শুরু হয়েছে,
এখনো সকাল ভালো করে শেষ হয়নি। তাহলে সবে কলির সন্ধে কথাটা কেন বলা হয়? আমি আগে একটি ভিডিওতে বলেছি, সন্ধে মানে শুধু বিকেল নয়, সন্ধে মানে সকালও বোঝায়, সন্ধে মানে সন্ধি বোঝায়। এখানে একটি যুগ শেষ হচ্ছে আর আরেকটি যুগ শুরু হচ্ছে, এই মাঝখানের সময়টিকে বলে যুগ সন্ধি। এই যুগ সন্ধি সময় হচ্ছে যুগের মোট সময়ের 6 ভাগের 1 ভাগ। তাহলে কলিযুগের সময়কাল হচ্ছে 4,32,000 বৎসর, তার 6 ভাগের 1 ভাগ হচ্ছে 72,000 বৎসর। তো কলিযুগের শুরুর এই 72,000 বৎসর হচ্ছে কলির সন্ধে। সুতরাং আগে দুঃসহ পথ অনেক বাকি, এই জন্য এই প্রবাদটি বলা হয় সবে কলির সন্ধে। তো এই 4 যুগ, 4 যুগে এক মহাযুগ, যার সময়কাল হচ্ছে 43,20,000 বৎসর। তো সময় নিয়ে আরো বেশ কিছু কথা বলার আছে, ভিডিও অহেতুক লম্বা না করে আসবো আবার পরের ভিডিওতে।